আজ উসমান হাদির মামলায় নাসিরউদ্দিন পাটোয়ারি ফেঁসে যায়। আসামি ফয়সাল ভারতীয় পুলিশের কাছে জবানবন্দি দেয়। নাসিরউদ্দিন পাটোয়ারি কি জিনিস, মির্জা আব্বাস সহ পুরো বিএনপি টের পাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে গ্রেপ্তার করায় সাধারণ জনতা আবারও রাজপথে। এদিকে আজ উসমান হাদি মামলার নতুন মোড় নিয়েছে। আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার হওয়ার পর তার মুখ থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য প্রকাশ হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি এইদিকে ফেঁসে গিয়েছে এই মামলায়, এরই সাথে অসংখ্য আসামির নাম প্রকাশ হয়েছে। এদিকে গ্রেফতার হতেই সব ফাঁস করে দিল হাদির খুনি শুটার ফয়সাল। প্রথমেই ফেঁসে গেলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, একে একে ফেঁসে যাচ্ছে সবাই। অবশেষে এবার নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সত্যি সত্যি মামলাটা হয়ে গেল। কে করলেন মামলার আদ্যপান্ত? এই মামলার পরে কি হবে? আদালত সমনও জারি করে দিয়েছেন। এরপরে কি নাসিরউদ্দিন পাটোয়ারিকে গ্রেপ্তার করা? কথায় আছে, পাপ বাপকে ছাড়ে না। এই প্রবাদটি আজ কেবল একটি কথা নয়, বরং অপরাধীদের কফিনের শেষ পেরেক। অবশেষে বন্দী হলো দুই মূল খুনি, ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর। আটক তো হলো, কিন্তু তাদের দেশে ফেরানো কি এত সহজ? ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ও তার সহযোগীকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। গ্রেপ্তারের পর ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন উসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড, উসমান হাদি হত্যার মূল শুটার এবং তার প্রধান সহযোগী। উসমান হাদি মামলার প্রধান দুই আসামি ভারতে গ্রেপ্তার হওয়ার পর ভারতীয় পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে। এইদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি ফেঁসে যায় এই উসমান হাদির মামলাতে। দর্শক শ্রোতা, বাংলাদেশে আজকে নতুন একটা পরিস্থিতি হয়। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে বিএনপি সরকার সরাসরি অ্যাকশন নেয়, কারণ নাসিরউদ্দিন পাটোয়ারির নাম এই উসমান হাদির মামলায় জড়িত হয়েছে এবং ফয়সাল এবং আলমগীর তারা দুইজনে কিন্তু অনেকের নাম প্রকাশ করে। অসংখ্য পাওয়ারফুল নেতাকর্মীরা এই মামলার সাথে জড়িত। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই উসমান হাদির মামলা নিয়ে নতুন যে অনেক ঘটনা ঘটেছে, একটা পরিস্থিতি নতুন যে তৈরি হয়েছে, সবকিছুই দেখতে পারবেন এই একটি ভিডিওতে। কথায় আছে, পাপ বাপকে ছাড়ে না। এই প্রবাদটি আজ কেবল একটি কথা নয়, বরং অপরাধীদের কফিনের শেষ পেরেক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। ঘাতকরা ভেবেছিল সীমান্ত পাড়ি দিলেই তারা ধরাছোঁয়ার বাইরে, কিন্তু নিয়তি তাদের জন্য অপেক্ষা করছিল পশ্চিমবঙ্গের এক অন্ধকার অলিগলিতে। এসটিএফের শ্বাসরুদ্ধকর অভিযানে অবশেষে বন্দী হলো দুই মূল খুনি, ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর। আটক তো হলো, কিন্তু তাদের দেশে ফেরানো কি এত সহজ? সীমান্ত পেরিয়ে ভারতের এসটিএফের জালে আটকা পড়া এই খুনিরা কি এখন বাংলাদেশের রাজনীতির নতুন কোনো মাস্টারমাইন্ডের শেষ তুরুপের তাস? এই হঠাৎ গ্রেপ্তার কি বাংলাদেশের রাজনীতির জন্য কোনো নতুন নীল নকশার ইঙ্গিত? ভারত কি কোনো গোপন মাস্টার গেম খেলছে? আপনি যা দেখছেন সত্য কি তার চেয়েও ভয়াবহ? আজ আমরা উন্মোচন করব সেই নীল নকশা, যা কেবল খুনিদের নয়, বরং পর্দার আড়ালের আসল মাস্টারমাইন্ডের মুখোশ টেনে ছিঁড়ে ফেলবে। প্রস্তুত হন, কারণ পরবর্তী কয়েক মিনিট আপনার হিম হওয়ার অবস্থা হতে পারে। গত 12 ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় যখন শরীফ উসমান হাদি জুমার নামাজ শেষে প্রচারণা চালাচ্ছিলেন, তখন মোটরসাইকেলে আসা আত্মায়ীরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল। 18 ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই মৃত্যু কোনো সাধারণ ঘটনা ছিল না, এটি ছিল একটি রাজনৈতিক আদর্শকে স্তব্ধ করার সুপরিকল্পিত প্রচেষ্টা। হত্যাকাণ্ডের পর প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেন যেভাবে হাওয়া হয়ে গিয়েছিল, তা ছিল রীতিমতো সিনেমার গল্পকেও হার মানায়। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়িয়ে তারা কিভাবে সীমান্ত অতিক্রম করল? অনুসন্ধানী সাংবাদিকতায় আমরা দেখেছি, এই ধরনের হাই প্রোফাইল খুনের পেছনে সবসময়ই কোনো শক্তিশালী রাজনৈতিক শক্তির ইশারা থাকে। হাদিকে কেন টার্গেট করা হলো? তিনি কার পথের কাটা হয়ে দাঁড়িয়েছিলেন? পটুয়াখালীর ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার আলমগীর হোসেন এই দুজন ছিলেন স্রেফ ঘাতক মাত্র, কিন্তু তাদের পরিচয় যখন বেরিয়ে আসে ছাত্রলীগের সাবেক ক্যাডার হিসাবে, তখন পুরো ঘটনার মোড় ঘুরে যায়। এটি কি কোনো পুরনো রাজনৈতিক আক্রোশ, নাকি নতুন বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার এক ভয়াবহ প্রচেষ্টা? তারেক রহমান, ভারত এবং এই চাঞ্চল্যকর গ্রেপ্তার, এই ত্রিভুজ সমীকরণটি বাংলাদেশের বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। একজন ইনভেস্টিগেটিভ সাংবাদিকের দৃষ্টিতে দেখলে আপাত দৃষ্টিতে যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্য মনে হচ্ছে, তার গভীরে লুকিয়ে থাকতে পারে দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক অভিপ্রায়। সম্প্রতি ডিজিএফআই এর নবনিযুক্ত মহাপরিচালকের ভারত সফর এবং সেখানকার কর্তৃপক্ষের সাথে ফলপ্রসূ আলোচনার পরই অবস্থার পরিবর্তন ঘটে। বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দাদের দেওয়া নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ এই অভিযান পরিচালনা করে। কিন্তু এখানেই শুরু হয় রহস্যের। ভারত সরকার কেন হুট করে এই অভিযান চালালো? এর পেছনে কি কোনো ভূ রাজনৈতিক দর কষাকষি আছে? গোয়েন্দা সূত্রগুলো বলছে, ভারত থেকে বাংলাদেশ বিরোধী প্রচারণাকারীদের দমানোর যে নিশ্চয়তা দেওয়া হয়েছে, তা ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে
ক্ষেত্রে এক নতুন মোড়। কিন্তু সন্দেহ থেকে যায়, ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে কি ভারতের মাটিতে লুকিয়ে থাকা অন্য বড় রাঘব বোয়ালদের আড়াল করার কোনো সুযোগ তৈরি হলো? এই গ্রেপ্তার কি কোনো বড় পলিটিক্যাল ডিল? ভারত কি তাদের তুরুপের তাস হিসেবে ব্যবহারের জন্য এই ঘাতকদের এতদিন লালন করছিল? এই প্রশ্নগুলোই আজ দেশের প্রতিটি সচেতন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এখন নোট ভার্বাল পাঠিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে হবে। কিন্তু এখানে একটি বড় ঝুঁকি আছে। যদি তারা আদালতে নিজেকে রাজনৈতিক ভিকটিম হিসেবে উপস্থাপন করে, ভারতের আইন ব্যবস্থায় রাজনৈতিক আশ্রয়ের সুযোগ নিয়ে এই ঘাতকরা কি মাসের পর মাস কালক্ষেপণ করবে? গোয়েন্দা সূত্র বলছে, হাদি হত্যাকাণ্ড যেহেতু একটি গুরুতর সহিংস ফৌজদারি অপরাধ, তাই এটি রাজনৈতিক অপরাধের তালিকায় পড়বে না। কিন্তু ভারত যদি চায়, তারা এই প্রক্রিয়াকে স্লথ করে দিতে পারে। বাংলাদেশ সরকারের জন্য এটি একটি কূটনৈতিক অগ্নি পরীক্ষা। দ্রুত আসামিদের ফিরিয়ে আনা কেবল হাদির পরিবারের জন্যই নয়, বরং বাংলাদেশের সার্বভৌম বিচার ব্যবস্থার জন্যও জরুরি। এখন দেশজুড়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় ফয়সাল ও আলমগীরকে ফিরিয়ে আনার প্রক্রিয়া। 2013 সালের বহিঃসমর্পণ চুক্তি এবং 2016 সালের সংশোধনী অনুযায়ী কোনো বিচারিক আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেই তা হস্তান্তর প্রক্রিয়ার জন্য যথেষ্ট। তবে ভারত কি তাদের দ্রুত হস্তান্তরের সুযোগ দেবে, নাকি দীর্ঘমেয়াদী আইনি জটিলতার ধোঁয়াশা তৈরি করবে? ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জানিয়েছে, এই খুনিরা অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতের বিভিন্ন প্রদেশে আত্মগোপন করেছিল। তারা বারবার তাদের অবস্থান পরিবর্তন করেছে, পরিচয় গোপন রেখেছে এবং হয়তো কোনো স্থানীয় শক্তির আশ্রয়ও পেয়েছে। প্রশ্ন জাগে, এই দীর্ঘ সময় ধরে তাদের আর্থিক এবং লজিস্টিক সাপোর্ট দিল কে? এই রহস্যের জট খুললে হয়তো অনেক রাঘব বোয়ালের নাম সামনে চলে আসবে। নাসিরউদ্দিন পাটোয়ারি কি জিনিস, মির্জা আব্বাস সহ পুরো বিএনপি টের পাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারির হুঙ্কারে বিএনপিতে তোলপাড়। পাটোয়ারিকে বিএনপি ভয় পায়, মির্জা আব্বাস ভয় পায়। দর্শক, এই পাটোয়ারিরা কি এটা বিএনপি বুঝতে পারে নাই। এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা মির্জা আব্বাসদের মতো ধান্দাবাজ চান্দাবাজ না। নাসিরউদ্দিন পাটোয়ারিরা 1 টাকা মেরে খেয়েছেন এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। নাসিরউদ্দিন পাটোয়ারিরা মির্জা আব্বাসের মতো আন্দোলন বিক্রিকারী না। আপনারা যারা জানেন না, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, মির্জা আব্বাস এক ভয়ঙ্কর বাটপার এবং এই চান্দাবাজের জনক। একে চান্দাবাজ বলা যাবে না, চান্দাবাজের জনক বাংলাদেশে, চান্দাবাজের গডফাদার এই মির্জা আব্বাস। 2014 সালে খালেদা জিয়ার মার্চ ফর ডেমোক্রেসি যে আন্দোলন, সে আন্দোলন বিক্রি করে দিয়ে হাসিনার কাছে, এবং আরো বিভিন্ন সময় 2014 সালের 5 জানুয়ারি পরে যে আন্দোলন, ওটাও কিন্তু বিক্রি করে দিয়েছে মির্জা আব্বাস। তো মির্জা আব্বাস যখন এই বিএনপির আন্দোলন জমে ওঠে, তখন মির্জা আব্বাস আন্দোলন বিক্রি করে দিতেন। ঢাকা মহানগরীর নেতা হিসেবে নেতাকর্মীদের রাজপথে নামতে দিতেন না। খালেদা জিয়ার মার্চ ফর ডেমোক্রেসির আহ্বানে জামাতের লোকজন রাস্তায় নেমে গুলিতে শহীদ হয়, শিবিরের ছেলেরা শহীদ হয়, আর বিএনপি রাস্তায় নামে না। এই বেইমানি করেছেন মির্জা আব্বাস, খালেদা জিয়ার সাথে বেইমানি করেছেন। তো মির্জা আব্বাসদের ইতিহাস বেইমানির ইতিহাস। আর নাসিরউদ্দিন পাটোয়ারিদের ইতিহাস হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করার ইতিহাস। হাসিনা রিমান্ডে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারিকে পা উপরে বেঁধে মাথা নিচে দিয়ে তারপরে পিটিয়েছিল। 14 দিন রিমান্ডে নিয়েছিল, ভয়ানক নির্যাতন করেছিল। ওই পথ অতিক্রম করে এসেছে, জেল খেটেছে। এবং হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনের অন্যতম সৈনিক ছিলেন এই নাসিরউদ্দিন পাটোয়ারি। আজকে যে এনসিপির ভিত্তি ছিল জাতীয় নাগরিক কমিটি, এই নাগরিক কমিটির প্রধান ছিলেন কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারি। অতএব নাসিরউদ্দিন পাটোয়ারি কি জিনিস এটা হাসিনা জানে। এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের তথাকথিত বেয়াদবি এবং বেপরোয়া আচরণের ফলে হাসিনা আজকে জয় বাংলা হয়ে গেছে, এবং এদের ঘাট তারামির কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। অতএব যে আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন করেছে, যে আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল, সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছেড়েছে তাদের অপরাধের জন্য এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা। তারা যে কি, এটা আওয়ামী লীগের চাইতে ভালো কেউ জানে না। এই নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করেছে মির্জা আব্বাস। মির্জা আব্বাস সরাসরি বাদী না হলেও তিনি সাক্ষী হয়েছেন। মির্জা আব্বাস করিয়েছেন মামলা, কারণ মির্জা আব্বাস ব্যাপক স্লেজিং এর শিকার হচ্ছেন, তাকে নিয়ে হাসি তামাশা হচ্ছে। বাচ্চারাও বলে যে মির্জা আব্বাস চান্দাব্বাস। তো এই যে পরিস্থিতি, তিনি এমপি, ভোট চুরি করে এমপি হয়েছেন, আবার টাকার বলে মন্ত্রী হয়েছেন, কারণ বিএনপির অন্যতম ফান্ড রেজার বা ফান্ডের যোগানদাতা মির্জা আব্বাস। তাকে মন্ত্রী না বানালে কেমন হয়? আবার ঢাকার যে সাম্রাজ্য, ঢাকার যে আন্ডারওয়ার্ল্ড, এগুলোরও অন্যতম ডন মির্জা আব্বাস। তাকে মন্ত্রী না বানালে তারেক রহমানকে বেকায়দায় করতে হবে। তারেক রহমান ভয়ে তাকে মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা বানিয়েছে। ওদিকে যার এরকম পাওয়ার নাই কিন্তু বিতর্কিত, যেমন গয়েশ্বরচন্দ্র রায়, তাকে কিন্তু কিছু বানান নাই। কথা আছে, গুঞ্জন আছে যে গয়েশ্বরচন্দ্র রায় অলরেডি পদত্যাগ করেছেন, কিন্তু এটা গোপন রাখছে, সময় হলে তিনি এটা সামনে আনবেন। কারণ গয়েশ্বরচন্দ্র রায় একজন সিনিয়র নেতা, জীবনে প্রথমবার এমপি হয়েছেন সম্ভবত, তার ত্যাগ সংগ্রামের ইতিহাস অনেক, কিন্তু এবারও মন্ত্রী বানালেন। এর মানে গয়েশ্বরচন্দ্র রায়ের জীবনে আর মন্ত্রী হওয়ার সুযোগ নেই। 5 বছর পর
শারীরিক কোনো সক্ষমতা থাকবে না। দিস ওয়াজ লাস্ট। এটা নিশ্চিত এই পুরো ঘটনা সাজানোর মাধ্যমে এবং ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেফতার করেছে এমন একটা তথ্য ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সংসদ বসার সাথে সাথে হাদির ইনকিলাব মঞ্চ আবার রাস্তায় নেমে হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই বলে রাজপথ গরম করে তুলবেন এবং সেখানে গিয়ে তখন জামায়াত ইসলামী, ছাত্র শিবির, জাতীয় নাগরিক পার্টি সব পক্ষ গিয়ে জড়ো হয়ে সরকারকে একটা বিপদের মুখে ফেলবে, একটা হুমকির মুখে ফেলবে, সংসদ অধিবেশনকে বাধাগ্রস্ত করার ব্যবস্থা করবে রাজপথে। এই সম্ভাবনাটা তারেক রহমান সরকার আপাতত বন্ধ করেছেন। বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণার একদিন বাদেই গুলিবিদ্ধ হয়েছিলেন স্বল্প পরিচিত তরুণ নেতা ওসমান হাদি অজ্ঞাতনামা শুটারদের হাতে। কিন্তু 24 ঘন্টা না যেতেই বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সহ ব্যক্তিবর্গ জানিয়ে দিয়েছিলেন কারা ওসমান হাদিকে গুলি করেছেন এবং সেই ব্যক্তিরা কিভাবে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। হাদিকে হত্যার পেছনে জড়িতরা যে কিছুতেই নির্বাচনটা হতে দিতে চাইছিলেন না সেটা একরকমের নিশ্চিতভাবে বোঝা যাচ্ছিল। এমনকি হাদির ভাই, যাকে পরে ইউনূস সরকার যুক্তরাজ্যের দূতাবাসে চাকরি দিয়ে পাঠিয়ে মুখ বন্ধ করেন, সেই হাদির ভাইকে বলতে শোনা যায় শাহবাগে দাঁড়িয়ে যে এই উপদেষ্টা এবং সরকারের সকলে জানেন, অন্তত একটা অংশ নিশ্চিতভাবে জানেন কারা হাদিকে হত্যা করেছেন এবং তারাই হাদির হত্যাকারীদের পালিয়ে যেতে সহায়তা করেছেন। কারণ তারাই প্রশ্ন তোলেন, না হলে হাদিকে গুলি করার পর 24 ঘন্টারও কম সময়ের মধ্যে কি করেই বা সেই হত্যাকারীরা সীমান্ত পাড়ি দিলেন। আর আরেক দল প্রশ্ন তোলেন যে সেই হত্যাকারীরা কারা সেটা চিহ্নিত করে তারাই যে সীমান্ত পাড়ি দিয়ে কোথায় চলে গেছেন, এই পুরো পথটা কি করে যুক্তরাজ্যে বসে বাংলাদেশি বংশোদ্ভূত এক সাংবাদিকের কাছে খবর পৌঁছে যায় যদি এই পুরো ব্যবস্থাপনাটা রাষ্ট্রীয় কোনো গোয়েন্দা সংস্থা কিংবা কোনো সংগঠিত চক্রের মাধ্যমে সংগঠিত হয়ে না থাকে। এই সব মিলিয়ে হাদি হত্যাকাণ্ড নিশ্চিতভাবে বাংলাদেশের আলোচিততম এক হত্যাকাণ্ডের ঘটনা। সেই হাদির হত্যাকারীরা নাকি এখন পশ্চিমবঙ্গে ধরা পড়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে শনিবার রাতে তারা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক অভিযান চালিয়ে বনগাঁ সীমান্ত থেকে হাদির 2 হত্যাকারী ফয়সাল করিম এবং তার সহকারী আলমগীর এদের দুজনকে গ্রেফতার করে ফেলেছে। মানে ভারতে হাদির হত্যাকারীরা গ্রেফতার হবেন এতে বিস্ময়ের কিছু নাই, কারণ বাংলাদেশে যে কোনো অপরাধের পরেই খুব স্বাভাবিকভাবে সীমান্ত পাড়ি দিয়ে অন্য দেশে চলে যান অপরাধীরা। তো সেই অবস্থায় হাদির হত্যাকারীদের সেখানে গ্রেফতার হওয়ার বিষয়টি বিস্ময়কর নয়, কিন্তু পুরোটাই একটা সাজানো নাটক কিনা সে প্রশ্ন করবার যথেষ্ট কারণ আছে। এই কারণে যে এই খবরটা প্রথম বেরিয়ে আসে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের এক বিবৃতির বরাতে ভারতের বার্তা সংস্থা ANI এই খবর দেয়। ANI ওই খবর দেওয়ার পর একেবারে দাবানলের মতো বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদ মাধ্যমে সে খবর প্রকাশিত হতে থাকে। হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ আসলেই ধরা পড়েছেন কিনা সেটি নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিরাট এক ধোঁয়াশা। তার ধরা পড়ার খবরে এরই মধ্যে যারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এবং সোশ্যাল মিডিয়ায় উল্লাস করেছেন তাদের এই সাময়িক আনন্দটা হয়তো দ্রুতই শেষ হয়ে যেতে পারে। আক্ষরিক অর্থেই হয়তো একটি বিশাল সুপরিকল্পিত গুজবের ফাঁদে পা দেওয়া হয়েছে। যে খবরটি নিয়ে গত 24 ঘন্টা ধরে পুরো দেশে তোলপাড় চলছে সেই খবরের আসল ভিডিও বা সোর্স আসলে কোথায় শুনলে চমকে উঠতে হবে যে ফয়সাল এবং আলমগীরের গ্রেপ্তারের এই খবরটির পেছনে এখন পর্যন্ত কোনো অথেন্টিক বা শতভাগ নির্ভরযোগ্য সূত্র নেই। বরং যেখান থেকে এই খবরটি ছড়ানো হয়েছে আসল ইতিহাস ঘাটলে দেখা যায় তারা এমন সব ভুয়া নিউজপেপার যারা ভারতে ইতিমধ্যেই এর থেকেও বড় বড় গুজব ছড়িয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো এই গুজবের ধোঁয়াশার আড়ালে হয়তো অনেক বড় কোনো কিছু লুকানোর চেষ্টা করা হচ্ছে। দর্শক, আজকে একেবারেই লজিক এবং ফ্যাক্ট চেক বা তথ্য যাচাইয়ের মাধ্যমে পুরো বিষয়টির পর্দা ফাঁস করা হবে। চলুন আলোচনাটি শুরু করা যাক। যে কোনো খবর বিশ্বাস করার আগে প্রথম যে বিষয়টা দেখতে হয় তা হলো খবরটা কোথা থেকে এসেছে। জার্নালিজমের ভাষায় এটাকে বলা হয় সোর্স ক্রেডিবিলিটি বা সূত্রের নির্ভরযোগ্যতা। এই যে ফয়সাল গ্রেপ্তার হলো এই খবরটা প্রথম ব্রেক করলো আসলে কারা? ভারতের বার্তা সংস্থা ANI এবং গণমাধ্যম ABP আনন্দ। এবার এদের ট্র্যাক রেকর্ড একটু চেক করে দেখা যাক। যারা আন্তর্জাতিক মিডিয়া নিয়ে পড়াশোনা করেন তারা খুব ভালো করেই জানেন যে এই ANI বা ABP আনন্দ এরা কোনোভাবেই খুব অথেন্টিক বা শতভাগ নির্ভরযোগ্য সোর্স নয়। অতীতে বাংলাদেশ এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে ফেক নিউজ বা ভুয়া খবর ছড়ানোর ব্যাপক এবং প্রমাণিত অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। এরা অনেক সময়ই ভিউ বা TRP বাড়ানোর জন্য অথবা কোনো বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এমন মুখরোচক খবর ছড়িয়ে দেয়।
এদের দেওয়া একটি খবরের উপর ভিত্তি করে কোনো প্রকার যাচাই বাছাই ছাড়া এদের বড় একটি সেনসিটিভ ইস্যু নিয়ে উত্তেজিত হওয়া শুধু বোকামি নয়, বরং জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি উসমান হাদির মামলা নিয়ে অনেক কথা হচ্ছে, উসমান হাদির অনেক তথ্য এখানে প্রকাশ্যে এসেছে। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেডফোন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।